শেখ মুজিব হয়ে ওঠা, বঙ্গবন্ধু হয়ে ওঠা, ব্যক্তি হিসাবে সিরাজুল আলম খানের অবদান যেটা এখন উল্লেখ করলেন অসাধারণ, এবং অনেকে বললেন সবচেয়ে বেশি তার। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, দাদা মারা যাওয়ার পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটা শোক বিবৃতি পর্যন্ত দেবার সাধারণ যে সৌজন্য, এটা পর্যন্ত তারা দেখাতে পারেনি। এবং এতই নির্লজ্জতা, এটা শুধু দাদাকে ছোট করেননি, মুক্তিযুদ্ধকে ছোট করেছেন, আমাদের অর্জনকে ছোট করেছেন, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের যে ধারা, যে গৌরব গাথা, তাকে তারা ছোট করেছেন, হেয় করেছেন। আমি এটা বহু জায়গায় ইতিমধ্যে বলেছি। এবং একজনকে বড় করতে যে বাকি সবাইকে তারা ছোট করে ফেলেছেন। তারা এত বড় করেছেন যেটা একটা ঝড়ে ভেঙে পড়ে এখন জানেন যে কি পরিস্থিতি এখন চলছে। এবং এই পাপ এবং প্রায়শ্চিত্ত করতে যে শেখ মুজিব, আমাদের মুক্তিযুদ্ধ, 69 গণ অভ্যুত্থান, আমাদের 7ই মার্চ, সব কিছু ধরে এখন কিন্তু টান পড়ছে। এগুলো হিসাবের মধ্যে রাখাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখন যারা 24-এর যে ছাত্র গণ, আমি বলি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, যেটা যেখানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমজীবী সাধারণ মেহনতি মানুষ, তারা সরকারের মধ্যে নাই, সরকার থেকে যোজন যোজন দূরে তাদের অবস্থান। এবং এখানেও একটা দখলদারিত্ব, এক ধরনের অভ্যুত্থানের পুরোটাকে দখলদারিত্বের যে একটা অশ্লীল অরুচিকর প্রতিযোগিতা, একটা ঘেরাটোপের মধ্যে শ্রমজীবী মানুষের দাবিটা পর্যন্ত শুনবে সেই ধৈর্য মনোযোগও আমাদের সব ক্ষেত্রে নাই। এবং এই জায়গায় এসে আমরা বলি 71-এর মুক্তিযুদ্ধের যে আমাদের অসম্পূর্ণ যে জাতীয় কর্তব্য ছিল, 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান সেই কর্তব্যটাকে আরেকবার সামনে নিয়ে এসছে। ফলে 71-এর চৈতন্যের ভিত্তিতে মূলত 24-এর এই যে গণ অভ্যুত্থানকে দেখতে পাওয়া, যে সন্তান তার উত্তরাধিকারকে বর্জন করে, বর্জন মানে আমার রাজনৈতিক আমার ইতিহাসের উত্তরাধিকার, আমার রাজনৈতিক উত্তরাধিকার, সে সন্তানকে নিশ্চয়ই যোগ্য সন্তান বলা যাবে না। আমরা খারাপ উত্তরাধিকার বর্জন করব। যে উত্তরাধিকার গৌরবের, মর্যাদার, বিজয়ের, একটা স্বাধীন জাতিরাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই, নিশ্চয়ই তাকে পরতে পরতে তাকে ধারণ করবার প্রশ্ন আছে। সুতরাং এখানে নতুন আবেগে 24 সাল থেকে আমাদের এই জনপদের বাংলাদেশের ইতিহাসটা শুরু হয়নি। 16 বছর এবং 36 দিনের লড়াই, তার পেছনে 52, 62, 66, 69 মুক্তিযুদ্ধ, পরবর্তীকালে আমাদের যে পথ চলা। এভাবে যদি ইতিহাসকে না ভাবি, তাহলে ইতিহাস তো একটা পরিবারের একজন ব্যক্তির একটা বন্দনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ ছিল, জনগণের যুদ্ধ ছিল। সেই যুদ্ধে সিরাজুল আলম খান, তার সহকর্মীরা, এদেশের বাম প্রগতিশীল শক্তি, সবার যে অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা, দুর্ভাগ্যজনকভাবে সেগুলো সব হারিয়ে যে একজন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী একটা অনেকখানি একটা রম্য রচনায় কিন্তু এটা পর্যবেসিত হয়েছিল। সেই জায়গাটা যদি আমাদের সম্বিত ফিরে আসে, আমরা সামনে তাকাতে পারবো। দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য যেটা শেষ করব, সেটা হচ্ছে দাদা 14 দফা সিরাজুল আলম খান আজকে কেন প্রাসঙ্গে, রাষ্ট্র নিয়ে তিনি চিন্তা করেছেন অনেকের আগে। সবার আগে আমি কথা বলবো না, অনেক চিন্তকদের আগে তিনি চিন্তা করেছেন বাংলাদেশ যেটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, নেশন স্টেট, যে রাষ্ট্রে গণতান্ত্রিক হবার কথা ছিল, মানবিক হবে, দায়বদ্ধ হবে, সংবেদনশীল হবে, সে রাষ্ট্র অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, বর্বর, সে রাষ্ট্র যে চরিত্র নিয়েছে, দাদা সে রাষ্ট্রের ব্যাপারে তার প্রচন্ড ক্ষোভ ছিল। এই রাষ্ট্র কিভাবে গণতান্ত্রিক করা যাবে, মানবিক করা যাবে, দায়বদ্ধ করা যাবে, শ্রেণী পেশার কিভাবে প্রতিনিধিত্ব এই রাষ্ট্রের পরতে পরতে নিশ্চিত করা যাবে, তার চিন্তা চেতনার বড় জায়গা ছিল এইখানে। এবং কেন্দ্রীয় সরকারের পাশাপাশি যেটা বললেন, বিকেন্দ্রীকরণ, ফেডারেল সরকার, স্থানীয় সরকারকে সত্যি সত্যি মানুষ ঘরের দরজা খুললেই স্থানীয় সরকারকে দেখতে পাবে। এই যে চিন্তা, প্রতিনিধিত্বের চিন্তা, জনগণের কাছে সেবাটাকে পৌঁছে দেওয়ার চিন্তা, 21 শতাব্দীর উপযোগী কিভাবে করা যায়, এগুলো তার মধ্যে কিন্তু কাজ করেছিল। এবং আজকে আমরা সংস্কার নিয়ে যে আলোচনাগুলো করছি, আমি মনে করি তাদের 14 দফাটা এখন অনেক অনেক বেশি এখন প্রাসঙ্গিক
আমি মনে করি যতগুলো আলোচনা হচ্ছে সে আলোচনা, এখানে একটা তত্ত্বগত আলোচনা কথাটা এসছে, কথাটা খুব এক বাক্যে বলি, পুরো সংস্কার আলোচনা বিদ্যমান ব্যবস্থার একটা উদারনৈতিক ব্যবস্থায়, যে ব্যবস্থা ভোট বাদ দিয়েছে, যে ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়েছিল, যে ব্যবস্থা আপনার জানমালের ন্যূনতম নিরাপত্তাকে সেটাকে হরণ করেছিল, একটা লিবারেল একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কতখানি এটাকে জবাবদিহিমূলক করা যায়, কতখানি এটাকে মানুষের কাছাকাছি আনা যায়, এটা নিয়ে হচ্ছে সমস্ত আলাপ আলোচনা। কিন্তু যে দুর্বৃত্ত অর্থনীতি, এই দুর্বৃত্ত মাফিয়া রাজনীতির জন্ম দিয়েছে, দুর্বৃত্ত অর্থনীতি নিয়ে গত 5 মাসের বিশেষ কোনো আলাপ আলোচনা নেই। একটা গোটা রাষ্ট্র সমাজের কাঠামোতার অর্থনীতি, যদি বলা হয় না যে অর্থনীতির ঘনীভূত প্রকাশ হচ্ছে তার রাজনৈতিক ম্যানিফেস্টেশনের মধ্য দিয়ে, সে অর্থনীতির মধ্যে বাংলাদেশে যে ছাত্ররা বলেছে বৈষম্যের কথাটা এসছে, কিন্তু গত 5 মাসে বৈষম্যের বিরুদ্ধে তেমন কোনো আলোচনা নাই। এই বৈষম্য সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, সংখ্যালঘু জনগণের সাথে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুদের যে বৈষম্যের প্রশ্ন, এগুলো মেইন স্ট্রিমে কোনো আলাপ আলোচনার ভেতরেই নাই। গোটা আলোচনার ফলে এখানে একটা বৈপ্লবিক যে সংস্কারের যে আলোচনা, সে আলোচনা করতে গেলে প্রথমত দুর্বৃত্ত অর্থনীতিকে বিদায় না দিলে দুর্বৃত্ত রাজনীতিকে কখনো বিদায় দেওয়া যাবে না। এই যে ক রাজনীতি যে সরিয়া, এই গোটা আলোচনাটাই গোটা সংস্কার আলোচনার মধ্যে পুরোপুরি অনুপস্থিত। দাদা থাকলে এই বিষয়গুলো তিনি নিশ্চয় আরো কথা বলতেন, আলোচনা করতেন। সে আমি বক্তব্যটা শেষ করবো এটা বলে, গোটা যে আলোচনা নুরুল কবিরের সাথে প্রফেসর ইউনুসের যে সাক্ষাৎকার, এটা অসাধারণ গুরুত্বপূর্ণ। এটা ভবিষ্যতের জন্য একটা মাইলস্টোন হিসেবে থাকবে। যারা দেখেননি তারা দেখবেন, তারা একটু শুনবেন। এবং এটা সত্য, তিনি খোলামেলা তার সীমাবদ্ধতা, তার ব্যর্থতা, তার দৈন্য, তার অপারগতা, তিনি প্রায় শিশুতোষ সরলতা নিয়ে দুই একটা তিনি একটু এড়িয়ে গেছেন, বাকি প্রশ্ন তিনি খোলামেলা আলোচনা করেছেন। তাদের মাথায় গুরুত্বপূর্ণ কোনো সংস্কারের প্রস্তাবনা আছে এটা আমার কাছে মনে হয়নি। সংস্কার কমিশন গঠন হয়েছে, আলাপ আলোচনা হবে, সেখানে রাজনৈতিক দলগুলো তারা কিভাবে একটা ন্যূনতম জাতীয় ঐক্য তারা গড়ে তুলছেন, ছাত্র তরুণ সহ সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনরা। কারণ বাংলাদেশ তার আগের জমানায় ফিরবে না। তাহলে বাংলাদেশকে একদিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাহলে এই আমাদের এই রাষ্ট্রটা কিভাবে গণতান্ত্রিক হবে, মানবিক হবে, দায়বদ্ধ হবে, জবাবদিহিমূলক হবে। যিনি নির্বাচিত প্রতিনিধি, তাকে তার ভোটাররা তাকে কল ব্যাক করতে পারবে কিনা, তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবে কিনা, এবং যিনি ক্ষমতাকে একটা জমিদারি মনে করেন, এই জমিদারি ব্যবস্থাকে উচ্ছেদ করে সত্যি সত্যি একটা দায়বদ্ধতার জায়গায় আনা যাবে কিনা, রাজনৈতিক দলগুলোরও সংস্কার হবে কিনা। রাজনৈতিক দলে আপনি ঘর পরিষ্কার করবেন, আপনার ঘরের মধ্যে যদি গণতন্ত্রের যদি চর্চা মূল্যবোধ না থাকে, রাষ্ট্র সমাজে গণতন্ত্র হওয়ার কোনো সুযোগের জায়গাটা নাই। সুতরাং এই অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, আমি যেটা মনে করি দাদার চিন্তাটাকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, আলোচনার জন্য এবার একটা অসাধারণ একটা সুযোগ তৈরি হয়েছে।